হ্যাঁ আজাদিন ফৌজ নেতাদের বাপের টাকা আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়, সব ভারত ব্রিটিশের সৈন্যটা। দাশগুপ্ত এই বিষয়ে বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, আমার দলের বড় বড় নেতারা বলে দিয়েছেন। তো পাগল কি বলেছে তাই নিয়ে অত্যন্ত জঘন্য কথা বলেছে, নোংরা কথা বলেছে। পাগল ছাড়া এসব লোককে আর কিছু বলা যায় না। 1911 সালে বিজয় দাস ভাদুড়ি, শিবদাস ভাদুড়ি, নীলমাধব ভট্টাচার্য সমেত 11টা বাচ্চা বাচ্চা বাঙালি ছেলে যে খালি পায়ে ব্রিটিশের গালে যে চটটা মেরেছিল, তারপরে বাঙালির সেই সগৌরবটা যিনি ফিরিয়ে দিয়েছিলেন তার নাম দেশনায়ক সুভাষচন্দ্র বসু। ক্ষমা চাইনি। এসব বানানো কথা, গল্প যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই রামচন্দ্র গরু খেতেন মতন বলতে থাকেন, তাহলে একজন আইনজীবী হয়ে এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা। যে দলের মুজাফফর আহমেদ তার নিজের জীবনীতে লিখে গিয়েছে চট্টগ্রামের বিপ্লব ছিল জমি দখলের লড়াই, যে মুজাফফর আহমেদ অনুশীলন সমিতি যুগান্তরের বিপ্লবীদের সম্বন্ধে বলে গিয়েছেন যে বঙ্গদেশে বিপ্লব কর্মকাণ্ড অবশ্যই ব্রিটিশ বিরোধী ছিল কিন্তু তা হিন্দু জাগরণের ছিল, আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা কমিউনিস্ট পার্টির কোনো সার্টিফিকেটের ধারও ধারি না, প্রয়োজনীয়তাও বোধ করি না, ওদেরকে মানুষ বলেই মনে করি না। যারা নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। নানান রকম কুরুচিকর মন্তব্য করছিলেন, তার মধ্যে অন্যতম স্বপন দাশগুপ্ত এই বিষয়ে বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, আমার দলের বড় বড় নেতারা বলে দিয়েছেন। তো পাগল কি বলেছে তাই নিয়ে অত্যন্ত জঘন্য কথা বলেছে, নোংরা কথা বলেছে। পাগল ছাড়া এসব লোককে আর কিছু বলা যায় না। লুনাটিক বলেছেন অর্থমন্ত্রী। তো তারপরে আর তো কোনো কথা নেই। আর মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যারা যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবীরা তারা অনন্ত মহারাজের নামে অলরেডি এফআইআরও লজ করে দিয়েছেন, এফআইআর করেছেন। আইনের ব্যবস্থা নেবে। ভারতবর্ষ মানে সুভাষচন্দ্র বোস, সুভাষ বোস হচ্ছেন দেশনায়ক। চিত্তরঞ্জন দাসকে যেরকম দেশবন্ধু বলা হতো, সুভাষচন্দ্র বোসকে দেশনায়ক বলা হয়। আমরা এখনো জানি না আমাদের দেশনায়কের পরিণতিটা কি হয়েছিল। এবং পশ্চিমবঙ্গের কলকাতা শহরে 1950 সালে ক্লেমেন্ট অ্যাটলি, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, যিনি 15ই আগস্টের ট্রান্সফার অফ পাওয়ার্সে ব্রিটেনের তরফ থেকে, ব্রিটিশ সরকারের তরফ থেকে সই করেছিলেন, তিনি যখন কলকাতায় আসেন এই গভর্নর হাউসে, তখন ফণীভূষণ চক্রবর্তী সাহেব গভর্নর। ফণীভূষণ চক্রবর্তী একটা কথা জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছিলেন, আপনাদের সব থেকে বড় আর্মি ছিল, তাহলে আপনারা ভারত ছাড়লেন কেন, ভারতকে ছাড়ারই তাড়াটা কেন? একটাই জবাব দিয়েছিলেন ক্লেমেন্ট অ্যাটলি, তৎকালীন 1947 ব্রিটেনের প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট অ্যাটলি, সুভাষচন্দ্র বোস। এবং পাল্টা ফণীভূষণ চক্রবর্তী আরেকটা প্রশ্ন করেছিলেন যে আরেকজন যাকে বলা হয়, যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, এক গাল বাড়িয়ে দিয়ে এক গালে চরখে আরেক গাল বাড়িয়ে দেওয়া, তো এক গাল বাড়িয়ে দিয়ে এক গালে চরখে আরেক গাল বাড়িয়ে দেওয়া ভদ্রলোকের অবদান কতটুকু ছিল? ক্লেমেন্ট অ্যাটলি বলেছিলেন মিনিমাল, মানে কোনো অবদান ছিল না স্বাধীনতায়। ভারতবর্ষ স্বাধীনতার অবদান সুভাষচন্দ্র বোসের, এটা ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি সই করেছিলেন তিনি বলে গেছেন। তো এরপরে কোন খুচরো পাগল কি বলছে তাই নিয়ে আমাদের এত মাথা ব্যথা নয়। আর বাকি ওনাকে নিয়ে দল যা ডিসিশন নেওয়ার নিয়ে নেবে। সংবাদ মাধ্যম ভুল উপস্থাপন। নেতাজির মৃত্যু নিয়ে বলুক আর যাই নিয়ে বলুক না কেন, গোটা বাঙালি জাতি, গোটা ভারতবর্ষ জাতির আবেগ, ভারতবর্ষের আবেগ সুভাষচন্দ্র বোস। 1911 সালে বিজয় দাস ভাদুড়ি, শিবদাস ভাদুড়ি, নীলমাধব ভট্টাচার্য সমেত 11টা বাচ্চা বাচ্চা বাঙালি ছেলে যে খালি পায়ে ব্রিটিশের গালে যে চটটা মেরেছিল, তারপরে বাঙালির সেই সগৌরবটা যিনি ফিরিয়ে দিয়েছিলেন তার নাম দেশনায়ক সুভাষচন্দ্র বসু। আমরা দেখতে পেয়েছি এই অনন্ত মহারাজ, যিনি নেতাজি চক্রান্ত হবে কি খুচরো পাগলের পাগলামি হবে তাই নিয়ে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মাথা ব্যথা নেই। সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাঙালিকে, বাঙালির আইকন, ভারতবর্ষের আইকন, এবং যার জন্য 21শে অক্টোবর এবং 30শে ডিসেম্বর তারিখগুলো এত বছর ভারতবর্ষ ভুলে বসেছিল, সেটা ভারতবর্ষকে আরেকবার করে স্মরণ আমাদের দল করিয়েছে, আমার প্রধানমন্ত্রী করিয়ে দিয়েছেন। 21শে অক্টোবর কি হয়েছিল আপনি রাস্তায় বেরিয়ে কাউকে জিজ্ঞাসা করুন, কেউ বলতে পারবে না। 30শে ডিসেম্বরের মাহাত্ম্য কি কেউ বলতে পারবে না। সেটা মনে করিয়ে দিয়েছে ভারতবর্ষকে আমার দল। আজাদ হিন্দ ফৌজের আর্মির জন্য একটা আলাদা মিউজিয়াম
এটা লালকেল্লায় তৈরি করেছে আমাদের সরকার। এ নামকরণ আন্দামান নিকোবর আইল্যান্ডসের সুভাষচন্দ্র বোস করেছিলেন, সেই নামকরণকে পুনঃ প্রতিষ্ঠা করা সেটা করেছে আমাদের সরকার। নেতাজি সংক্রান্ত যা যা ফাইলস অ্যাভেলেবল ছিল সেগুলোকে ডিক্লাসিফাই করে দিয়েছে আমাদের সরকার। তো এর পরে দাঁড়িয়ে আমরা যা যা করেছি, তারপরে আমাদের সরকার যা যা করেছে, তাতে কেউ এসে নিজের উদ্দেশ্য প্রণোদিত একটা নোংরামো করবে, এটা মেনে নেওয়া যায় না। মহারাজ এনারই আর এক সাগরেদ সুখদেব দেখুন, তার থেকে এটা বলেছে তার সিপিএম করতো কিনা আগে কোনো সময়, সিপিএমের ক্যাডার ছিল কিনা সেটা দেখতে হবে, কারণ এটা ভাষাটা হচ্ছে কমিউনিস্ট পার্টির ভাষা, এগুলো কমিউনিস্ট পার্টি বলেছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আসার জন্য এবার এটা হয়েছে কিনা সেটাও খাতিয়ে দেখতে হবে, অসমোসিস হয়েছে কিনা। কারণ যিনি বলেছিলেন যে তারাপীঠের মন্দির আমি তৈরি করে দিয়েছি, অনুকূল ঠাকুরকে জমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, তা দক্ষিণেশ্বর তৈরি করে দিয়েছি, কালীঘাট তৈরি করে দিয়েছি, তো এই ধরনের এই সংস্পর্শজনিত সংক্রামক রোগ, মানসিক ব্যাধি, এটা এসেছে কিনা সেটাও মেডিকেল সায়েন্সের বিচার করে দেখতে হবে। এই বামদের কথা আপনি কিছুক্ষণ নেতাজি কোনোদিন ক্ষমা চাইনি তো, নেতাজি কোনোদিন ক্ষমা চাইনি। এসব বানানো কথা গল্প যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই রামচন্দ্র গরু খেতেন মতন বলতে থাকেন, তাহলে একজন আইনজীবী হয়ে এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা। যে দলের মুজাফফর আহমেদ তার নিজের জীবনীতে লিখে গিয়েছে চট্টগ্রামের বিপ্লব ছিল জমি দখলের লড়াই, যে মুজাফফর আহমেদ অনুশীলন সমিতি যুগান্তরের বিপ্লবীদের সম্বন্ধে বলে গিয়েছেন যে বঙ্গদেশে বিপ্লব কর্মকাণ্ড অবশ্যই ব্রিটিশ বিরোধী ছিল, কিন্তু তা হিন্দু জাগরণের ছিল। আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা কমিউনিস্ট পার্টির কোনো সার্টিফিকেটের ধারও ধারি না, প্রয়োজনীয়তাও বোধ করি না, ওদেরকে মানুষ বলেই মনে করি না। স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অবদান ছিল না, যারা ভারতবর্ষকে 18 টুকরো করে স্বাধীনতা দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছিল নিজেদের পার্টি কংগ্রেসে, যারা ভারতবর্ষকে পার্টিশন হওয়ার, বলকানাইজেশন হওয়াকে সমর্থন করেছিলেন, ওরা চেয়েছিল 18। যখন মুসলিম লীগ দাবি করলো পাকিস্তানে, যখন দেখলো ভারত 3টে টুকরো হচ্ছে, তখন সমর্থন কারা করেছিল? করেছিল কমিউনিস্ট পার্টি। গোটা বঙ্গভূমিটা পাকিস্তানে চলে যাচ্ছে, গোটা বঙ্গভূমি পাকিস্তানে চলে যাবে মুসলিম মেজরিটি বলে, এটাকে সমর্থন করেছে তো কমিউনিস্ট পার্টি। সেখান থেকে হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চল, পশ্চিম অংশটাকে কেটে বাদ দিয়ে ভারতবর্ষের মধ্যে কান ধরে ঢোকানো, সেটা যিনি করেছিলেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওদের 3 পিস এমএলএ ছিল তখন 46-এর আইনসভায়, 2জন পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিল, যারা পশ্চিমবঙ্গের পরবর্তীকালে যখন বুঝতে পারলো যে আর কোনো কিছু হওয়ার নেই, কারণ 58 বনাম 21, 58:21 ভোট রেশিওতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আছে, পশ্চিমাঞ্চলটা। এই দুটোর মধ্যে ছিল হচ্ছে জ্যোতি বসু আর রতনলাল ব্রাহ্মণ, এরা 2জন পশ্চিম দিককার বিধায়ক ছিলেন, তাই জন্য এরা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দেয়। রূপনারায়ণ রায় দিনাজপুর থেকে এমএলএ ছিলেন, উনি পাকিস্তানের পক্ষে ভোট দেন। এরা তো দোগলা জাতি একটা, এরা কমিউনিস্ট পার্টির কালটাই হচ্ছে দোগলা। উনি পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিলেন না কেন? উনি ইস্ট পাকিস্তানের পক্ষে ভোট দিলেন কেন? যোগেন মণ্ডলের সঙ্গে হাত মিলিয়ে যশোর এবং খুলনা হিন্দু মেজরিটি হওয়া সত্ত্বেও ভারতবর্ষে ঢোকেনি, কারা হাত মিলিয়েছিল? একটা জিনিস এইখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজনৈতিক পূর্বপুরুষরা, তাদের পার্টি ভারতকে 18 টুকরো করে স্বাধীনতা দেওয়ার রেজলিউশন পাশ করেছিল, তাদের কাছে দেশপ্রেমের ডেফিনেশন তো অন্যরকম হবেই, জানাই কথা। ওরকম তোতলে তোতলে আধো আধো করে কথা বললে তো হবে না, আতলামি কথাবার্তা বললে হবে না তো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে পার্টি চেয়েছিল ভারতবর্ষ 18 টুকরো করে স্বাধীনতা পাক, তার কাছ থেকে সে দেশপ্রেম অন্যের কাছ থেকে কেন শিখতে যাবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পার্টি সমর্থন করেছিল 96-তে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরই তারাই ছিলেন যৌথ সরকার, ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্টে কেন্দ্রে। ইন্দ্রজিৎ গুপ্ত কমিউনিস্ট পার্টির এমপি, মেদিনীপুর থেকে খুব সম্ভবত নির্বাচিত হয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল। মাওবাদী কার্যকলাপ কোন সময় বাড়তে লাগলো ভারতবর্ষতে? পশুপতি থেকে তিরুপতি, এই নকশালি মাওবাদী করিডোর, নেপাল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, আন্ধ্রা, বেঙ্গল, ছত্তিশগড়, এই ছোটনাগপুর, ঝাড়খণ্ড, এই পুরো মাওয়িস্ট বেল্ট তৈরি করা, এর পেছনে কাদের রাজত্বকালে কে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যখন এটাকে বাড়বাড়ন্ত হলো? নিশ্চয়ই মনে আছে 2006 থেকে পর ব্লাস্ট হওয়া আরম্ভ করলো, আইডি ব্লাস্ট। এগুলো কাশ্মীরি মুজাহিদ্দিনদের থেকে মাওবাদীরা পেয়েছিল, নিয়েছিল। এটা ফরেন্সিক ল্যাবরেটরি ডিরেক্টর প্রেস কনফারেন্স করেছিলেন। যত জঙ্গি, এই যে শাকিল আহমেদ যেটা 14-তে ওই খাগড়াগড় বর্ধমান ব্লাস্টে মারা গেল, 2007 সালে বাংলাদেশ থেকে নদিয়ার করিমপুরের ভোটার আইডি কার্ড নিয়েছিল। 2007-এ পশ্চিমবঙ্গের সরকার কারা ছিল?
এর দায়ভার বিকাশ ভট্টাচার্য নেবে না? 2007 সালে তো বিকাশ ভট্টাচার্য কলকাতার মেয়র ছিল, প্রশাসনের অংশ ছিল। তাহলে মিথ্যেগুলো হিউম্যান মেমোরি ইজ শর্ট লিভ বিকাশবাবু, হিউম্যান মেমোরি ইজ শর্ট লিভ, কিন্তু সিস্টেমের মেমোরিটা শর্ট লিভ নয়। আপনাদের প্রত্যেকটা কার্যকলাপ একেবারে ঠুসে ঠুসে লেখা আছে। আজিজুল হকের থেকে কমিউনিস্টরাও যেত, সিপিএম যেত, সিপিআই যেত, এসইউসিআই যেত, নকশালরা যেত, মাওবাদীরা যেত। যাদবপুরের গণ্ডগোল হয়েছিল, শুভেন্দুদা গিয়েছিলেন, সেখানে এসএফআইও ছিল, আইসাও ছিল, নকশালও ছিল, মাওবাদীও ছিল। নিশ্চয়ই মনে আছে ছেলেটা পোস্টার নিয়ে বলেছিল আমি মাওবাদী সংগঠন করি। একটি চ্যানেলে তাকে নিয়ে শো পর্যন্ত করা হয়েছিল। মার্কা মারা শুনুন, রাবণের 10টা মাথার মতন সিপিএম একটা মাথা, নকশাল আরেকটা মাথা, সব একসঙ্গেই থাকে, একসাথেই কার্যকলাপ করে, কেউ আলাদা নয়। যদি আলাদা হতো তাহলে অধ্যাপক গোপাল সেনকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোপাল সেনকে যারা হত্যা করেছিল, যে হত্যা করেছিল, তাকে জ্যোতিবাবুর সরকার ধরেনি কেন? নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।